দেখছেন এটি নিউজ ইসলামী ব্যাংক হ্যাপেনিং পয়েন্টে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি জারাতুন নাহার জাকিয়া। দর্শক, আপনারা জানেন যে ব্যাংকের ঋণ কেলেঙ্কারি, এলসি জালিয়াতির মাধ্যমে অর্থ পাচার ও তারল্য সংকটে যারা অনেক গ্রাহকের আস্থার সংকট দেখা দিয়েছে। এর ফলে বছর জুড়ে ব্যাংকে টাকা না রেখে হাতে রাখার বাড়তি প্রবণতা সৃষ্টি হয়েছে গ্রাহকদের মধ্যে, যা গত অর্থ বছরের শেষের দিকে আরও বেড়ে যায়। একটু যদি বলি যে পাশাপাশি ব্যাংকে রক্ষিত আমানতের সুদ হার হ্রাস, নিত্যপণ্যের চড়া দামের প্রভাবে ব্যয় বেড়ে যায়। ফলে অর্থের বাড়তি চাহিদা মেটাতে অনেক গ্রাহক সঞ্চয়ের টাকা ব্যাংকে রাখার পরিবর্তে হাতে রাখতে শুরু করেন। আর অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নেন, যার ফলে মানুষের হাতে নগদ টাকা বেড়ে গেছে অনেকখানি। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ যে প্রতিবেদন, সেখানে এই তথ্য কিন্তু চলে এসেছে। আমরা সবাই চাই টাকা থাকুক নিরাপদে। আমরা এড়িয়ে আজকে কথা বলবো আমাদের অতিথির সঙ্গে। আমাদের অতিথি হিসেবে আজকে আছেন মোহাম্মদ অরূপ হায়দার, উপব্যবস্থাপনা পরিচালক ও হেড অফ রিটেল ব্যাংকিং, সিটি ব্যাংক পিএলসি। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আয়োজনে। ধন্যবাদ জাকিয়া। মানুষের অর্থ সংরক্ষণের নিরাপদ একটা জায়গা হচ্ছে ব্যাংক, আমরা যেটা জানি, আর সেখানেই মানুষ নিরাপত্তা পাচ্ছে না। এই আস্থাটা আসলে কিভাবে ফিরিয়ে আনা যায়? বিষয়টাকে এইভাবে বলি, একটা হচ্ছে রিয়ালিটি, একটা হচ্ছে পারসেপশন। আমি একই সঙ্গে একজন ব্যাংকার, আমি একই সঙ্গে একজন গ্রাহকও। সো দুটো পার্সপেক্টিভ থেকেই বিষয়টাকে দেখার আলাদা একটা ভঙ্গি আছে। আমি যখন একজন গ্রাহক, তখন আমার মনে কি হবে, আমি যত রকমের তথ্য চারপাশ থেকে পাই, সেই তথ্যগুলো আমি বিশ্লেষণ করে আমার মনের মধ্যে আশঙ্কা বা আশাবাদ যে কোনো একটা তৈরি হবে। যেহেতু কিছু কিছু ব্যাংকে কোনো সময় কিছু কিছু কাস্টমার তার টাকাটা চেয়ে সঙ্গে সঙ্গে পাচ্ছেন না, হয়তো একটু সময় লাগছে, তার ফলে একটা পারসেপশন ক্রিয়েট হয়েছে। সেই পারসেপশনটা আমাদের মধ্যে একটা আশঙ্কা জমা দিচ্ছে। অ্যাজ এ ব্যাংকার আমি যখন ভিতর থেকে বিষয়টা দেখছি, সেটার মধ্যে আমি কোনো আশঙ্কার জায়গা দেখছি না। কেন দেখছি না আমি বলি। তথ্য বলছে গত এক বছরের, লাস্ট ইয়ারের জুলাই থেকে এই বছরের জুলাই, ব্যাংকিং খাতে টোটাল ডিপোজিট বেড়েছে 8%। বাংলাদেশে ব্যাংকিং খাতের টোটাল ডিপোজিটের পরিমাণ 17.5 লক্ষ কোটি টাকা। আপনি যদি 8% ধরেন, তার মানে প্রায় 1 লক্ষ কোটি টাকারও বেশি ডিপোজিট নতুন করে কিন্তু ব্যাংকিং খাতে সংযোজিত হয়েছে। সো আস্থার অভাবের কথাটা আমরা যেভাবে বলছি, এটা সেই স্কেলের ধারে কাছে কোনো কিছু নয়। খুব সামান্য করেই আসলে বিষয়টা, এবং আসলে সামগ্রিকভাবে যদি বিষয়টাকে দেখেন, আমাদের ব্যাংকিং খাতে দুর্বল ইনস্টিটিউশন কিছু আছে, সুশাসনের অভাবের কারণে কিছু সমস্যা হয়েছে, নন পারফর্মিং লোন বেড়েছে, কোনো ব্যাংকে প্রভিশন শর্টফল আছে। বাট সামগ্রিকভাবে যদি আপনি ব্যাংকিং ইন্ডাস্ট্রিটাকে দেখেন, তাহলে দেখবেন আসলে ব্যাংকিং ইন্ডাস্ট্রির প্রতি অনাস্থা আসার কোনো কারণ আমি অন্তত দেখি না বিদ্যমান পরিস্থিতিতে। আচ্ছা, দুর্বল ব্যাংকগুলো আসলে অর্থ সংকটে ভুগে আসছে। আমরা বেশ কিছুদিন যাবতে এটা পরিলক্ষিত হয়েছে আমাদের মানুষের মধ্যে। মানুষের আমানত ফেরত দিতে পারছে না, এটাও একটা কিন্তু অভিযোগ রয়েছে। আদৌ কি আমানতের টাকা ব্যাংকগুলো ফেরত দিতে পারবে কিনা? 100% পারবে, 100% পারবে। কেন পারবে আমি বলি। কিছু কিছু ব্যাংকে সুশাসন, যেটা আগেই বলেছি, সুশাসনের অভাবের কারণে কিছু কিছু ব্যাংকের লিকুইডিটি ম্যানেজমেন্টে কিছু সমস্যা হয়েছে। আমরা যে ব্যাংকের ব্যবসাটা করি, তাহলে গ্রাহকরা আমাদেরকে ডিপোজিট দেয়, আমরা কিছু কাস্টমার যাদের লোন প্রয়োজন হয় তাদেরকে লোন দিই, এবং কোনো ক্ষেত্রে ইনভেস্ট করি। সো আমি যদি সময় মতো লোনের টাকা ফেরত না পাই, তখন আমার একটা তারল্য সংকট হওয়ার সম্ভাবনা থাকে। একই সঙ্গে যদি ওই প্রতিষ্ঠানগুলোর প্রতি গ্রাহকদের আস্থা কমে যায়, তাদের যদি ডিপোজিট সাইডটা গ্রো না করে, তাহলে তাদের একটা তারল্য সংকট হয়। সেই তারল্য সংকট ম্যানেজ করারও পদ্ধতি আমাদের বাংলাদেশে আছে। সেখানে বাংলাদেশ ব্যাংক আছে, সেখানে অন্যান্য স্ট্রং ব্যাংক আছে। আপনি জেনে খুশি হবেন যে আজকেই বেশ কিছু ব্যাংক ইনফ্যাক্ট সিদ্ধান্ত নিয়েছে, যাদের কাছে তারল্য অতিরিক্ত আছে, তারা যে ব্যাংকগুলো তারল্য সংকটে পড়ছে তাদেরকে সহযোগিতা করছে। সো আমার মনে হয় ইন এ উইক টাইম অর টু, মাননীয় গভর্নর মহোদয় বেসিক্যালি ব্যাংকগুলোর গভর্নর নিয়ে সমস্ত ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নিয়ে বসেছেন, এবং উনি অনুরোধ করেছেন যে এই বিদ্যমান পরিস্থিতিতে অল্প সময়ের জন্য হলেও যে ব্যাংকগুলো কিছুটা সুশাসনের অভাবের কারণে এই ধরনের সমস্যায় পড়েছে, তাদেরকে সহযোগিতা করার জন্য। কারণ পুরোটা সিস্টেম বুঝতে হবে আমাদেরকে, যে এখানে আসলে কোনো ব্যাংকেই ফেল হতে দেওয়া যাবে না। কারণ গ্রাহকের আস্থা উঠে গেলে কিন্তু অ্যাজ এ হোল ব্যাংকিং ইন্ডাস্ট্রি বিপদে পড়বে। এবং আমি কোনো কারণেই মনে করি না যে বাংলাদেশের সরকার বা বাংলাদেশের রেগুলেটর সেন্ট্রাল ব্যাংক, বাংলাদেশ ব্যাংক এই ধরনের কোনো কিছু হতে দিবে। সো গ্রাহকদের আসলে, সত্যি কথা বলি, গ্রাহকদের এটা নিয়ে চিন্তা করার কোনো কিছু নেই। তারল্য সংকটের কথা আপনি বলছিলেন, ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ ব্যাংক থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে, বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে আসলে তারল্য সংকটের ঘাটতি মেটাতে, দুর্বল ব্যাংকগুলো তারল্য ঘাটতি মেটাতে। অনেকগুলো ব্যাংক থেকে আসলে সহযোগিতার কথাও আপনি বলছিলেন। আমরা যদি এখন আপনাদের ব্যাংকের কথায় আসি, আপনাদের ব্যাংকের ডিপোজিট কিন্তু অনেকটা বেড়েছে, এবং এই সময় এসে আপনারা আবার অন্য ব্যাংকে লোন দিচ্ছেন, এটা কিভাবে সম্ভব হলো? বলছি, সেটা বলার আগে একটু করে বলি যে
বাংলাদেশে আমরা যে ডিপোজিটটা পাই সেই ডিপোজিটটা কিন্তু পুরোটা লোন দিতে পারি না। দেয়ার ইজ সামথিং কল্ড অ্যাডভান্স ডিপোজিট রেশিও, যেটা সেন্ট্রাল ব্যাংক নিয়ন্ত্রণ করে। বাকি টাকাটা আমরা সিআরআর এবং এসএলআর মোডে বাংলাদেশ ব্যাংকের কাছে রাখি। এই টোটাল 17 লক্ষ কোটি টাকার মধ্যে 3 লক্ষ কোটি টাকা কিন্তু আমরা সেন্ট্রাল ব্যাংকের কাছে রেখেছি অ্যাজ এ হোল ব্যাংকিং ইন্ডাস্ট্রি। এটা কিন্তু গ্রাহকদের জন্য সবচেয়ে বড় কুশন। যে ব্যাংকগুলোর সমস্যার কথা বলছি সেখানে কত টাকার তারল্য সংকট হয়েছে, সব মিলে যোগ করলে হয়তো 30,000, 40,000, 50,000 কোটি টাকা হবে। আমাদের কাছে কিন্তু 3 লক্ষ কোটি টাকার তারল্য সেন্ট্রাল ব্যাংকের কাছে আছে, যেখান থেকে আমাদের ডেইলি বিজনেসে কখনো আমাদের লোন বেশি হয়, কখনো ডিপোজিট বেশি হয়, কম হয়। আমরা শর্ট টার্মে লোন নিয়ে রেপোর মাধ্যমে সেই জায়গাটা মিট আপ করি। আর সিটি ব্যাংকের কথা যেটা বললেন সেটা হচ্ছে শুধু সিটি ব্যাংক নয়, যে ব্যাংকগুলো আসলে ভালো ব্যাংক খারাপ ব্যাংক বললে আসলে একটাই মূল কথা, সুশাসন। সুশাসন কেন সুশাসন? সুশাসন এই জন্য যে আপনি যে ইনভেস্টমেন্ট ডিসিশনগুলো নিচ্ছেন, আপনি যে লোনের অ্যাডভান্সের ডিসিশনগুলো নিচ্ছেন, সেই ডিসিশনগুলো যদি পেশাদারিত্বের ভিত্তিতে নেওয়া হয় তাহলে কিন্তু এই ধরনের সমস্যা হওয়ার কথা না। যে ব্যাংকগুলোতে সমস্যা হয়েছে তাদের সমস্যাটাই ছিল হচ্ছে সুশাসন। সেই জায়গাতে আপনারা জানেন যে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে সেই জায়গাগুলোতে একটা গুণগত পরিবর্তন আনা হচ্ছে, যেটার কারণে আমরা আশা করি সময় লাগবে, একটু একটা শর্টফল পড়ে গেলে তো পরের দিনই হয়ে যায় না, সেই ব্যাংকগুলো উঠে আসবে। আর সিটি ব্যাংক আমরা যে ডিপোজিটের গ্রোথটা দেখছি বা অন্যান্য ব্যাংক দেখছি, এটা আসলে এরকম না যে গত 2 মাসে আমরা অনেক বেশি কাজ করেছি সো অনেক বেশি ডিপোজিট, তা না। আমরা বছরের পর বছর ধরে ব্যাংকটা যে তার সার্ভিস স্ট্রাকচার তৈরি করেছে, সুশাসনের মধ্যে দিয়ে গেছে, গ্রাহকের যে আস্থা, সেই আস্থার প্রতিফলনটা ঘটেছে। যেহেতু কিছু কিছু ব্যাংকের প্রতি আস্থা কমে গেছে, সেটার একটা সুফল। এবং আমরা গত 5 বছর ধরে, 10 বছর ধরে, 15 বছর ধরেও সিটি ব্যাংকও কিন্তু একটা সময় একটা প্রবলেম ব্যাংক ছিল। আমরা কিন্তু একটা উদাহরণ টু দিস ইন্ডাস্ট্রি, যে একটা ব্যাংক, সিটি ব্যাংকের কোনো গ্রাহকের তো কোনো টাকা যায়নি, যে সে টাকা ফেরত পায়নি। আমরা উই আর এ প্রবলেম ব্যাংক। আমাদের এনপিএল এক সময় 60% ছিল ইন 90s। সিন্স 2007 আমাদের বোর্ডের নেতৃত্বে নতুন ম্যানেজমেন্ট এসে যে আমরা যে পরিবর্তনগুলো এনেছি, সেই সংকটগুলো আমরা কাটিয়েছি, সেটারই একটা সুফল আসলে আমরা পাচ্ছি বলতে পারেন। সুশাসনের অভাবের কথা বলছিলেন যে দুর্বল ব্যাংকগুলো এখন এই অবস্থায় আছে, সেখানে সুশাসনের অভাব ছিল। আসলে এটা কাটিয়ে উঠতে কি করা প্রয়োজন অন্য ব্যাংকগুলোর ক্ষেত্রে যদি আমরা একটু বলে থাকি, সার্বিকভাবে ব্যাংকগুলোর অবস্থায় যদি সুশাসন আমরা তৈরি করতে চাই? ব্যাংকগুলোকে পেশাদারিত্বের ভিত্তিতে পরিচালনা করতে দিতে হবে। ব্যাংকগুলোতে অযাচিত হস্তক্ষেপ, ব্যাংকের ম্যানেজমেন্টের সিদ্ধান্তে অযাচিত হস্তক্ষেপ করা যাবে না। পেশাদারিত্বের ভিত্তিতে যদি ব্যাংকগুলো পরিচালিত হয় তাহলে এই যে সমস্যাগুলো আমরা দেখছি এগুলো দ্রুত সময়ের মধ্যেই আসলে কেটে ওঠা সম্ভব। আমি একটু যোগ করি এর সঙ্গে। আমরা দেখবেন, আমরা বলছি যে ভরসার ব্যাংক সিটি ব্যাংক, আমরা বলছি 3টে জায়গার কথা। একটা সুশাসন, একটা বলছি সুচিন্তা, আর একটা বলছি সুদৃঢ় আর্থিক ভিত্তি। সুশাসন কেন বলছি আমরা? আমরা যদি সুশাসনের মধ্যে না থাকার ইন্টেনশন, এটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে বোর্ডের ইন্টেনশন। আমাদের বোর্ডের ইন্টেনশন যদি সুশাসনের না হতো তাহলে কিন্তু আইএফসি, যারা ওয়ার্ল্ড ব্যাংকের একটা অঙ্গ প্রতিষ্ঠান, আইএফসি কিন্তু আমাদের লার্জেস্ট শেয়ার হোল্ডার অ্যান্ড ওয়ান অফ দ্য ডিরেক্টর অফ আইএফসি সিটস ইন আওয়ার বোর্ড, তাহলে তো আমরা আইএফসিকে অনবোর্ড করতাম না। যদি আমাদের সুশাসনের প্রতি অঙ্গীকার না থাকতো, অ্যামেক্স ইন্টারন্যাশনাল, অ্যামেক্স জানেন যে কার্ড বিজনেসে সারা ওয়ার্ল্ডের লিডার, অ্যামেক্স আমাদের সঙ্গে রিলেশনশিপ 16 ইয়ার্স, এবং অ্যামেক্স একটা কমপ্লিটলি ভ্যালু বেসড কোম্পানি। সেই ভ্যালু বেসড কোম্পানির কিন্তু আমরা 16 বছর ধরে বাংলাদেশের সোল অ্যাকোয়ারার অ্যান্ড ইস্যুয়ার অফ অ্যামেক্স কার্ড। এবং আমরা 2015 সালে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ইন্টারনেট ব্যাংকিং অ্যাপ সুচিন্তার কথা বলছি, দূরদর্শিতার কথা বলছি, অনেকেই হয়তো জানেন, যেটাতে প্রতিদিন 85,000 কাস্টমার ট্রানজ্যাকশন করে, 7 লক্ষ কাস্টমার সেখানে আছে। আমরা প্রতিদিন 2 লক্ষ গ্রাহককে বিভিন্ন চ্যানেল দিয়ে সার্ভিস দিই। আমরা এই বিষয়ে আপনার কাছে আরও কিছু জানবো, যে আস্থা এবং শঙ্কার জায়গাটা তৈরি হয়েছে, আস্থাহীনতার জায়গাটা তৈরি হয়েছে, সেটা নিশ্চয়ই আপনার কথা শুনে আমরা আরও নির্ভর হওয়ার চেষ্টা করব। দর্শক, আমরা হ্যাপনিং পয়েন্টের আয়োজনে আছি, একটা বিরতি নিচ্ছি, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকে হ্যাপনিং পয়েন্টের আয়োজনে, এবং আজকে আমরা কথা বলছিলাম
টাকা থাকুক নিরাপদে এ নিয়ে। এবং আজকে মোহাম্মদ অরূপ হায়দার, উপব্যবস্থাপনা পরিচালক এবং হেড অফ রিটেল ব্যাংকিং, সিটি ব্যাংক পিএলসি, আজকে আমাদের সাথে উপস্থিত আছেন আমাদের এই আলোচনায়। আমরা বিরতি যাবার আগ মুহূর্তে আসলে সুশাসনের কথা বলছিলাম ব্যাংকিং খাতে। এখন একটু যদি বলি যে যেসব ব্যাংক লোন নিয়ে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, তারা কি আদৌ ঘুরে দাঁড়াতে পারবে কিনা? দাঁড়াতে পারবে এবং দাঁড়াতে হবে, এটার আসলে কোনো বিকল্প নেই। এটা দাঁড়াতে হবে এবং দাঁড়াতে পারবে। কতখানি সময়ের মধ্যে পারবে সেটা একটা প্রশ্নের বিষয়, সেটা নির্ভর করে অনেকগুলো ফ্যাক্টরের উপরে। যেমন করে একই কথা বারবার বলছি, সুশাসন, সেটা না বলি এখন, এর সঙ্গে যুক্ত থাকে তার ম্যানেজমেন্ট টিমের দক্ষতার বিষয়টা। কত দ্রুত তারা পরিবর্তিত পরিস্থিতিতে সাথে তাল রেখে কিভাবে গ্রাহকের আস্থা ফিরিয়ে আনবে, এবং গ্রাহকের আস্থা ফিরিয়ে আনার জন্য সেবাও একটা অন্যতম বিষয়। গ্রাহকের সেবা খুবই অন্যতম বিষয়, খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর। সো সেই সেবা প্রদানের যে চ্যানেলগুলো আছে সেই চ্যানেলগুলোকে অ্যাক্টিভেট করা, গ্রাহকের সঙ্গে রিলেশনশিপটাকে আরও গভীর করা, এই পদক্ষেপগুলো যদি তারা দ্রুত গ্রহণ করে এবং ব্যালেন্স শিট ম্যানেজমেন্টে যে এফিসিয়েন্সির দরকার হয়, যে আমার কস্ট অফ ডিপোজিট, আমার ইল্ড অন অ্যাডভান্স, আমি টেকনিক্যাল টার্মের দিকে যাচ্ছি না, এই সকল বিষয়কে যদি তার ব্যবস্থাপনা টিমটি অত্যন্ত সুগঠিত টিম হয় এবং তারা যদি একটা নির্দিষ্ট লক্ষ্যকে মাথায় রেখে চমৎকার করে স্ট্র্যাটেজাইজ করে কৌশলগুলো যদি ঠিক করে তারা যদি সেটাকে পার্সু করে, তাহলে নির্ভর করবে রেসপেক্টিভ ব্যাংকগুলোর কর্মদক্ষতার উপরে, এক কথায় যদি আমি বলতে পারি। বাট আমাদের যে রেগুলেটরি এনভায়রনমেন্ট, আমাদের যে রেগুলেটর সেন্ট্রাল ব্যাংক, আমি আপনাকে বলছি কোনো ব্যাংক রান, যেটাকে বলে ব্যাংক দেউলিয়া হয়ে যাওয়া, এই রকমের কোনো সম্ভাবনা বাংলাদেশে নাই, জিরো। আমি যখন এটা বলছি, আমি জানি যে আমি এটা বলছি, আমি তো এখন অনেক টাকার ডিপোজিট পাচ্ছি, অন্য ব্যাংক থেকে চলে আসছে, অন্য ব্যাংকে টাকা রাখলেও আসলে কোনো সমস্যা নাই। মানে ব্যাংকিং খাত নিয়ে আপনার টেনশন করার, হ্যাঁ সাময়িক কিছু কিছু ব্যাংকে যেটা দেখেন ব্যাংক 6টা ব্যাংকের সমস্যা, তাও সাময়িক সমস্যা। এটাকে আমি ছোট করে দেখছি না, বাট এটাকে এত বড় করে দেখারও কারণ নাই যে আমি ব্যাংকে টাকা রাখবো না, কোথায় টাকা রাখবো, আমি বাসায় রাখবো, সেটা কি বেশি নিরাপদ? আমি এনজিওর কাছে বা মাইক্রো ক্রেডিট যারা অর্গানাইজেশন লোকাল থাকে তাদের কাছে রাখি, সেটা কি এর চেয়ে বেশি নিরাপদ? ব্যাংকের চেয়ে বেশি নিরাপদ তো অন্য কোনো অপশন আমাদের কাছে নাই টাকা রাখার। সো হোয়াই নট ডিপেন্ড অন ব্যাংক? এবং এরকম একটা ওয়েল অর্গানাইজড একটা ইনস্টিটিউশনাল সেট আপ, রেগুলেটর অ্যান্ড অল দিস থিংস, শিডিউল কমার্শিয়াল ব্যাংক, নীতি আইন, এর মধ্যে থাকবো না আমি যাবো কোথায় গ্রাহক হিসাবে? সো আমি আবারও বলছি যে এই ব্যাংকগুলো অবশ্যই ঘুরে দাঁড়াবে। কার কতখানি সময় লাগবে সেটা ডিপেন্ড করবে, অ্যাজ আই সেড, রেসপেক্টিভ ব্যাংকের ম্যানেজমেন্টের। আমরা যেহেতু আসলে নিরাপত্তার কথা বলছি এবং শঙ্কার কথা বলছি গ্রাহকদের, এবং আমাদের এই আয়োজনটাই আসলে গ্রাহকদের কথা চিন্তা করে এবং সমসাময়িক বিষয় চিন্তা করে কোন ব্যাংকে টাকা রাখা নিরাপদ, এটা কিন্তু গ্রাহকদের মনে এখন সবচেয়ে বেশি আলোচিত প্রশ্ন আমরা যদি বলে থাকি। এবং সেই সাথে একটা প্রশ্নও কিন্তু উঠেছে, যারা আমানত জমা রাখতে চান তাদের সংশয় কোন ব্যাংকে আসলে তারা আমানত জমা রাখবেন এবং কিভাবে বুঝবেন কোন ব্যাংকের আর্থিক অবস্থাটা কেমন। আচ্ছা, আমাকে যদি বলেন যে কোনো ব্যাংকে টাকা রাখাই নিরাপদ, বাট একটা দেশে তো সব ব্যাংক সমান হয় না। কেউ স্ট্রং ব্যাংক হবে, লিটল লেস স্ট্রং হবে, বাট একটা দেশে উইক ব্যাংক থাকা উচিত না। আমাদের এই মুহূর্তে কিছু ব্যাংকে আমরা আইডেন্টিফাই করেছি উইক। দ্য ফার্স্ট পার্ট ইজ ডান, দ্যাট উই হ্যাভ আইডেন্টিফাইড হুইচ আর দোজ উইক ব্যাংকস। আমি এভাবে করে পাবলিক ইয়েতে বলতে পারি না যে এই ব্যাংকে নিরাপদ, ওই ব্যাংকে নিরাপদ না। আমি বলবো যে কোনো ব্যাংকে আসলে অনিরাপদ না। তারপরেও গ্রাহক যখন তার টাকা, মানুষের কাছে খুবই প্রিয় একটা জিনিস, সে যখন রাখে দেশে বিদেশে সর্বত্র সারা বিশ্বেই, সে ব্যাংকের রেটিংগুলো দেখে। আমাদের সমস্ত ব্যাংকের আর্থিক ভিত্তি কী, সুশাসন কী, এগুলো ওয়েবসাইটে অ্যাভেলেবল। সো সেগুলো দেখে আমাদের লাস্ট 3 বছরের প্রফিটেবিলিটি কেমন, কোন ব্যাংকের ক্যাপিটাল সবচেয়ে বড় হচ্ছে ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও, এই ধরনের অনেকগুলো প্যারামিটার আছে। এখন সাধারণ মানুষের জন্য তো আসলে এই প্যারামিটারগুলো ধরে বোঝা অতটা সহজ না। সো দে ক্যান টেক হেল্প অফ ইন দেয়ার ফ্যামিলি, সাম ব্যাংকার্স মাস্ট বি ওয়ার্কিং। সো তারা যদি তাদের ব্যাংকার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে জিজ্ঞেস করলে তারা, আমার মনে হয় তাদেরকে একটা সঠিক দিক নির্দেশনা দিতে পারবে। যে বাট আমি মনে করি যে কোনো ব্যাংকেই টাকা রাখা অনিরাপদ নয়। আপনি টাকা রাখবেন, সেবাটা কেমন পাবেন সেটা শুড বি ইয়োর মেইন কনসার্ন রাদার দ্যান ইয়োর টাকার নিরাপত্তা। আচ্ছা, তারল্য সংকটকে কেন্দ্র করে এবং আরও অনেক কিছু সংকটকে কেন্দ্র করে আসলে ব্যাংকগুলোকে 3টি জোনে ভাগ করা হয়েছিল। এখন হচ্ছে যে প্রশ্নটা সামনে চলে আসা, আসলে ভালো ব্যাংক বা খারাপ ব্যাংক, সামনে যে সংশয়গুলো এসেছে বা সংকটগুলো এসেছে, তারা উভয়ে কিভাবে কাটিয়ে উঠবে?
আচ্ছা, আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে 3টি জোনের যে ভাগের বিষয়টা, এটা সেন্ট্রাল ব্যাংক নিজেরাই উইথড্র করেছে। আচ্ছা, এটা ইট ডাজ নট ইন্ডিকেট এনি ব্যাংকস হেলথ। আমি এখানে নাম বলছি না, আমি এখানে এমন ব্যাংকের নামও দেখেছি গ্রিন জোনে, আর এমন ব্যাংকের নাম দেখেছি ইয়েলো জোনে, যে আচ্ছা, এটা কিছু না। আমরা এটুকু বলি, বাংলাদেশ ব্যাংকের একটা সাস্টেইনেবিলিটি রেটিং আছে। সেই রেটিংয়ে 3টা ইনস্টিটিউশন ইন দিস কান্ট্রি, আমরা ব্র্যাক ব্যাংক এবং আইডিএলসি পরপর 3 বছর সেটার টপ 10-এর মধ্যে আছি। এবং এটা নির্ভর করে ওই ব্যাংকের দুটো ফ্যাক্টরের উপর, একটা ব্যাংকের ওভারঅল হেলথ কেমন, আর ব্যাংকগুলো সাস্টেনেবল ফিন্যান্সিং, গ্রিন ফিন্যান্সিংয়ে কেমন ইনভেস্ট করে, এই দুটো ফ্যাক্টর মিলিয়ে একটাতে ওয়েটেজ 50 আর একটাতে 50, এটার উপর ভিত্তি করে মোটামুটি এটা তৈরি হয়। সেকেন্ড, যেটা আপনি প্রশ্ন করছিলেন যে তারল্যের বিষয়টা, দেখেন তারল্যের বিষয়টা কিছুদিন আগ পর্যন্ত টাকা প্রিন্ট করে এই তারল্য সংকটকে ম্যানেজ করার চেষ্টা হয়েছে, যেটা আসলে আমরা যেটাকে বলি যে একদমই বইয়ের বাইরে, একদমই ফর্মুলার বাইরে, একদমই একটা অর্থনীতি যেভাবে চলা উচিত তার বাইরে। সো টাকা যখন ছাপায় তার এগেনস্টে ফরেন কারেন্সি বা গোল্ড থাকতে হয়, সেই পরিমাণ টাকা বাংলাদেশ ছাপাবে। তাহলে আমাদের কি হবে, আমাদের যে রিজার্ভ, সেই রিজার্ভের সঙ্গে বা আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের সঙ্গে এটা একটা সম্পর্ক আছে। সো আমাদের যদি এক্সপোর্ট বাড়ে, আমাদের যদি রেমিটেন্স বাড়ে, আমাদের এক্সপোর্ট আর ইম্পোর্টের মধ্যে একটা গ্যাপ থাকে। ধরেন এই গ্যাপটা গত 3 বছরের গড়ে অ্যারাউন্ড 20 বিলিয়ন, 21 বিলিয়ন, এবং আমরা মোটামুটি তার ধারে কাছের পরিমাণ অ্যামাউন্ট রেমিটেন্স নিয়েছি। আপনার যদি মনে থাকে যে আমাদের এখানে ডলারের রেটটাকে চাপিয়ে রাখা ছিল, মার্কেটের সাপেক্ষে ডলারের রেটটা বাড়তে দেওয়া হয়নি, যার ফলে রেমিটেন্স যারা পাঠায় তারা অন্য চ্যানেল থেকে যেহেতু অনেক বেশি টাকা পাচ্ছে, তারা ফর্মাল চ্যানেলে রেমিটেন্স পাঠায়নি। সেই অবস্থাটা কিন্তু এখন পুরো পরিবর্তন হয়ে গেছে। কতটুকু প্রভাব ফেলছে আসলে রেমিটেন্স? এটা তো এত তাড়াতাড়ি তো আপনি লিকুইডিটির সঙ্গে এটাকে রিলেট করতে পারবেন না, বাট দ্য ইন্ডিকেশন ইজ ভেরি গুড, ইন্ডিকেশন ইজ আউটস্ট্যান্ডিং। সো এই জন্যই আমি বলছি, আমি কেন এত আশাবাদ দেখাচ্ছি, কারণ আই ক্যান সি ইট যে ইন ভেরি শর্ট টাইম, অতটা শর্ট টাইমও না, আমি বলছি 6 মাস 9 মাসের মধ্যেই দেখবেন যে এই সব কিছু আসলে হ্যাজ চেঞ্জড। বিকজ আপনি যখন মার্কেটের উপরে জিনিসটা ছেড়ে দিবেন, তখন কি হয়, তখন রেটটা ধরেন বেড়ে গেল, ডলার টাকা ডেপ্রিসিয়েট করলো, তাহলে অনেক রিজার্ভ আসা শুরু করবে ইন দ্য ফর্ম অফ রেমিটেন্স, এক্সপোর্টাররা উৎসাহিত হবে। তখন আবার হবে কি, তখন যেহেতু আমার রিজার্ভ বেড়ে যাচ্ছে, তখন আবার টাকার দাম অ্যাপ্রিসিয়েট করতে থাকবে। সো আমরা জোর করে কোনো কিছু না করে যদি মার্কেট ফোর্সের উপর জিনিসটা ছেড়ে দিয়ে রাখি, যেভাবে এখন আছে, তাহলে আসলে এই জিনিসগুলো, যে কোনো অর্থনীতিতে একটা ল্যাগ পিরিয়ড বলে একটা কথা থাকে, অর্থনীতিতে একটু সময় লাগে, সেইটুকু সময় তো আমাদেরকে দিতে হবে। আচ্ছা, 5ই আগস্টের পরপর কিন্তু একটা বিষয় খুব জোরে সোরে আমাদের সামনে চলে আসছে, সেটা হচ্ছে সংস্কার। এখন যদি আমরা ব্যাংক খাতে বা আর্থিক খাতে সংস্কারের কথা বলি, সেটা কতটুকু আসলে প্রয়োজনীয় হয়ে উঠেছে, এবং ব্যাংকিং খাতে সংস্কারে ওয়ার্ল্ড ব্যাংক, এডিবি আর্থিক সহায়তা দিতে প্রস্তুত, এতে করে কি সংকট সমাধান হবে কিনা? আমি রিটেল ব্যাংকিং দেখি, ব্যাংকের খুচরা ব্যাংকিং সাইডটা দেখি, এফএমসিজি সাইডটা দেখি। আই এম নট ভেরি এক্সপার্ট অন দিস থিংস, বাট আমার যেটুকু বোঝা, সেখান থেকে যদি যারা আমাদের এখানে ডোনেশন দিবেন বা এইড দিবেন বা লোন দিবেন, ফরেন কারেন্সির ইনফ্লো হবে। সো ফরেন কারেন্সির ইনফ্লো হলে স্বাভাবিকভাবেই তা আমাদের লিকুইডিটিতে একটা পজিটিভ ইম্প্যাক্ট ফেলবে, নো ডাউট অ্যাবাউট ইট। আর সংস্কার নিয়ে যে কমিশনগুলো হয়েছে, তারা কেবল কাজ করতে শুরু করেছে, এখনও এটা নিয়ে ফাইনাল কোনো কিছু বলার মতো সময় আসেনি, বাট আর্লি ইন্ডিকেশনস আর গুড। আমরা অবশ্যই ইতিবাচক কিছুই আশা করব। আমরাও ইতিবাচক কিছুই আশা করছি। আমাদের আয়োজনের আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আপনার কাছে একেবারে শেষ মুহূর্তে জানতে চাই যে যেহেতু নগদ অর্থের সমস্যা রয়েছে দুর্বল ব্যাংকগুলোতে, সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংক কিভাবে সাহায্য করলে আসলে ভালো হয়, একটু ছোট করে যদি বলেন। কিভাবে সাহায্য করতে বললে, একটা হচ্ছে যে এর আগে যেটা হয়েছিল যে মানি প্রিন্ট করে, হুইচ ইজ নট এ গুড ওয়ে, বিকজ এটা আমাদের ইনফ্লেশনকে বাড়িয়ে দেয়, এটা অর্থনীতির জন্য ভালো না। এখন ওনারা যে অ্যাপ্রোচটা নিয়েছেন, যে ব্যাংকগুলো সবল আছে, সেই ব্যাংকগুলো, যে ব্যাংকগুলোতে মানুষ আস্থা রাখছে, লাইক আস, তাদের কাছে তারা বলছেন যে তোমরা এই ব্যাংকগুলোকে লিকুইডিটি সাপোর্ট দাও। আমার ধারণা যে উইথ থ্রু দিস মেকানিজম উই উইল বি এবল টু রিকভার ইট সুনার দেন লেটার। খুবই অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ অরূপ হায়দার আমাদের আজকে এই আয়োজনে যুক্ত হবার জন্য। আপনাকেও ধন্যবাদ জাকিয়া। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের অতিথির কথাগুলো শুনেছেন এবং আপনারা অনেক ক্ষেত্রেই বা অনেকাংশেই নির্ভর হয়েছেন এবং বুঝতেই পেরেছেন। মূলত আজকেই ছিল আমাদের হ্যাপেনিং পয়েন্টের আয়োজন, এবং আমরাও শেষেও একটু বলতে চাই, আমাদের সবার টাকাই থাকুক নিরাপদে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।